বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি বাংলা কলেজের দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো দ্বাদশ শ্রেণীর অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রেবেকা সুলতানা, প্রভাষক, বাংলা, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আজকে প্রথমবারের মতো দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা অনলাইন ক্লাস শুরু হয়েছে। গতকাল অর্থাৎ 3 তারিখ থেকে দ্বাদশ শ্রেণীতে তোমাদের ক্লাস শুরু হয়েছে, আর সেই রুটিন অনুযায়ী আজকে 4 তারিখে তোমাদের বাংলা ক্লাসটি প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। তো একাদশ শ্রেণীতে তোমরা এতদিন একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী ক্লাস করেছো। সেখানে একাদশ শ্রেণীতে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের উপর ভিত্তি করেই তোমাদের অনলাইন যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তো আমরা খুব উৎসাহ পেয়েছি এই অনলাইন পরীক্ষায় বাংলা কলেজের যে 90% উপরে ছাত্রছাত্রী, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এই অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই অনলাইন পরীক্ষায় 90% উপরে ছাত্রছাত্রীর পরীক্ষা অংশগ্রহণ, এটি বাংলা কলেজের একটি অর্জন। এই অর্জনের পেছনে পুরো বাংলা কলেজ কাজ করেছে। বাংলা কলেজ পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে বাংলা কলেজ প্রশাসন দায়িত্বে রয়েছেন আমাদের মাননীয় অধ্যক্ষ, মাননীয় উপাধ্যক্ষ, তাদের প্রতিও আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এই বাংলা অনলাইন ক্লাস দ্বাদশ শ্রেণীতে শুরু করার আগে আরও একবার পুরো বাংলা কলেজের পরিবার, শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসেও আলোচিত হয়েছে। তারপরেও যেহেতু অনেকগুলো বিষয় সিলেবাসের বাইরে বা সিলেবাসের ভেতরে বা বাইরে বিষয়গুলো নিয়েও অনলাইন ক্লাস হয়েছে, তো প্রায় সকল বিষয়গুলি আলোচনা হয়ে গেছে আমার যতদূর মনে হচ্ছিল। তাই আজকে আমি যে বিষয়টি নির্ধারণ করেছি তোমাদের সাথে আলোচনা করব বলে, সেটি হচ্ছে ব্যাকরণ অংশ থেকে। অর্থাৎ ব্যাকরণ অংশের তোমাদের 30 নম্বর রয়েছে। সেই 30 নম্বর যে শেষ প্রশ্নটি, সেটি হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই বিষয়ের উপর হয়ে থাকে। অর্থাৎ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই বিষয়টি আলোচিত হয় ব্যাকরণে। তখন আমরা দেখি যে মোটামুটি ব্যাকরণ সম্পর্কে আমাদের যদি একটা স্বচ্ছ ধারণা থাকে, তাহলে এই বিষয়টি আমাদের কাছে একটু সহজ মনে হয়। অর্থাৎ ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, 4টি আলোচ্য বিষয়: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং বাগর্থ তত্ত্ব। তো আমরা যদি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব অর্থাৎ এই আলোচ্য বিষয়গুলোর ভেতরে যে ইয়েগুলো রয়েছে, পরিচ্ছেদগুলো রয়েছে, সেই পরিচ্ছেদগুলো সম্পর্কে, অর্থাৎ ব্যাকরণের ওই ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা থাকে, তাহলে আমরা কি করতে পারি, এই বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে এসে একটু
সহজ বোধ করতে পারি। এটি মূলত ব্যাকরণের, আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে ব্যাকরণের উপর যদি মানে মৌলিক ব্যাকরণ যেটাকে বলি আমরা, মৌলিক ব্যাকরণের উপর যদি একটি স্বচ্ছ ধারণা থাকে, শক্ত ধারণা থাকে, তাহলে এই বিষয়টা আমাদের কাছে সহজ মনে হবে। আর যদি সেই জায়গাগুলোতে অর্থাৎ ধ্বনিতত্ত্বে কিংবা রূপতত্ত্বে কিংবা বাক্যতত্ত্বে আমাদের যদি ধারণা না থাকে, স্পষ্ট ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা এই বাগর্থ তত্ত্বের যে আলোচ্য বিষয় বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এইখানে এসে কিন্তু আমরা কি করতে পারবো না, খুব একটা ভালো করতে পারবো না। ঠিক আছে, তো আমরা যদি এখন একটু দেখি যে আসলে বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ কি। আমি একটু আগে তোমাদের বলেছি যে ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় রয়েছে। ব্যাকরণের আলোচ্য বিষয় রয়েছে 4টি, অর্থাৎ ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং বাগর্থ তত্ত্ব। তো বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ আলোচিত হয় বাগর্থ তত্ত্বে, অর্থাৎ একদম শেষ বিষয়টি হচ্ছে বাগর্থ তত্ত্ব। এই বাগর্থ তত্ত্বে আরও 2টি বিষয় আলোচিত হয়, সেটি হচ্ছে অর্থের পরিবর্তন এবং অর্থের শ্রেণীবিভাগ। অর্থাৎ বাংলা ভাষায় আমরা প্রচুর শব্দ ব্যবহার করি। যখন আমরা কথা বলি, মনের ভাব প্রকাশ করি, তখন আমরা প্রচুর শব্দ ব্যবহার করি। এই শব্দগুলো কিছু শব্দ আছে যে একই শব্দ আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে আমাদের শব্দের ব্যবহার যাই হোক, অর্থটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এই অর্থগুলো আবার বিভিন্নভাবে শ্রেণীভুক্ত করা হয় বাংলা ব্যাকরণে, অর্থাৎ বাগর্থ তত্ত্বে। এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, তার যে পরিবর্তন অর্থের এবং অর্থগুলো যে আলাদা আলাদা করে শ্রেণী বিভাগ করা হয়, এই বিষয়টাও আলোচিত হয় ব্যাকরণের বাগর্থ তত্ত্বে। অর্থাৎ প্রথম ধাপটা হচ্ছে ধ্বনি, তার চিহ্নিত রূপ হচ্ছে বর্ণ, আর এই ধ্বনির সমন্বয়ে গঠিত হয় শব্দ। শব্দ যখন বাক্যে প্রয়োগ হয়, শব্দ তখন সেটা কি করে, মনের ভাব প্রকাশ করে। আমরা শব্দ পাই ধ্বনি থেকে, আর বাক্য পাই ধ্বনি শব্দ পেরিয়ে তারপরে বিভক্তি যুগে শব্দের সাথে যখন বাক্যে বসে, তখন এটাকে আমরা কি বলি, বাক্য বলি। অর্থাৎ শব্দের সাথে যদি পদ যুক্ত হয় তখন শব্দের সাথে যদি বিভক্তি যুক্ত হয় তখন সেটাকে আমরা পদ বলি। আর পদগুলো যখন একের পর এক সুবিন্যস্ত হয়ে একটি অর্থ প্রকাশ করে, অর্থাৎ মনের একটি ভাব প্রকাশ করে, তখন সেটা হয় বাক্য। এই যে বাক্য দিয়ে আমরা বিভিন্নভাবে মনের ভাব প্রকাশ করি, এই মনের ভাব প্রকাশ করতে গিয়ে আমরা এক এক সময় এক এক ধরনের বাক্য ব্যবহার করি। এই যে আমরা বাক্যগুলো ব্যবহার করি, ব্যবহার করতে গিয়ে আমাদের জানা অজানা অনেক ভুল আমরা করে ফেলি। অর্থাৎ আমরা হয়তো অনেক সময় জানি না যে আমরা ঠিক বলছি না ভুল বলছি। অনেক সময় না জেনেই আমরা কি করে ফেলি, ভুলটা করে ফেলি। এটা হয় আমাদের শব্দ সম্পর্কে আমাদের সঠিক বা একটা স্পষ্ট ধারণা না থাকার কারণে। তো বাগর্থ তত্ত্ব হচ্ছে, তাহলে কি বলা যায়, বাগর্থ তত্ত্ব হচ্ছে অর্থ প্রকাশের ক্ষেত্রে, বাগর্থ তত্ত্ব হচ্ছে যে ভাষা বিজ্ঞানে অর্থ প্রকাশের ক্ষেত্রে ভাষা বিজ্ঞানে যে শাখায় শব্দের প্রকৃতি নিরূপণ এবং অর্থ পরিবর্তনের বিভিন্ন দিক আলোচনা করা হয়, তাকে বলা হয় বাগর্থ তত্ত্ব। আমরা যদি একটু সহজ ভাষায় বলি, আমি বারবার বলেও এসেছি, যা হয়তো অনেকে বুঝেও ফেলেছ যে আসলে মূল বিষয়টা কি। মূল বিষয়টা হচ্ছে এই যে ভাষা বিজ্ঞানের ভাষা, এটাকে যদি আমরা বৈজ্ঞানিক ভাষায় বলি, যেহেতু ভাষা এক ধরনের বিজ্ঞান, তো এই ভাষা বিজ্ঞানের ভাষায়
যেই শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দের প্রকৃতি কি, অর্থাৎ মূলটা কি, শব্দের অর্থটা কোন কোন দিক থেকে ব্যবহার করা হয়েছে, কিভাবে পরিবর্তিত হয়েছে, এই কিভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কি বাগর্থ তত্ত্ব। আমি কেন বাগর্থ তত্ত্ব নিয়ে এতক্ষণ বলছিলাম, বলছিলাম এই কারণে যে আমরা যখন শব্দে কখনো বাক্যে কখনো শব্দ ব্যবহার করি, বাক্যে যখন শব্দ ব্যবহার করি তখন আমাদের এই শব্দগুলো যেহেতু আমরা ভুল করে ফেলি এবং এই ভুলটা নির্ধারণ করা হয় এই বাগর্থ তত্ত্বের মাধ্যমে। যেহেতু এখানে শব্দের সঠিক বিশ্লেষণটা করা হয়, আর সঠিক বিশ্লেষণ করতে গিয়ে যখনই কোনো ভুল ধরা পড়ে তখনই সেটা কি হয়ে যায়, এই বাগর্থ তত্ত্বের অংশ হয়ে যায়। তাই এই শুদ্ধ প্রয়োগ বা ভাষার অপপ্রয়োগ এই অংশটুকু আলোচিত হচ্ছে বাগর্থ তত্ত্বে। তো এখন আসো আমরা যে বিষয়টা, মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে শব্দ ব্যবহার করতে গিয়ে আমরা কি কি ভুল করতে পারি। আমি মূলত এতগুলো কথা বলে এসেই কিন্তু মূল টপিকটাতে ঢুকেছি, কারণ আমার মনে হয়েছে যদি শব্দের ভুলটা আমরা কেন করি বা অপপ্রয়োগ কেন করি এই বিষয়টা জানার আগে যদি এটা কোথা থেকে এসছে, কিভাবে এসছে সেই সম্পর্কে যদি ছাত্রছাত্রীরা একটু জানে তাহলে এই পরবর্তী স্টেপগুলো কি হয়ে যাবে তাদের কাছে সহজ হয়ে যাবে। সেই জন্যই আমি প্রথম দিকে বাগর্থ তত্ত্ব নিয়ে কিংবা শব্দের অর্থ নিয়ে বা শব্দের পরিবর্তন নিয়ে কিংবা শ্রেণীবিভাগ নিয়ে এতটুকু আলোচনা করলাম। আশা করি তোমাদের এই আলোচনাটুকু কাজে লাগবে। তো আসো, আমরা বলছিলাম শব্দ ব্যবহার বা প্রয়োগ করতে গিয়ে আমরা ভুল করি, কখনো জেনে করি, কখনো খেয়ালের ভুলে করি, কখনো না জেনেই করি, কিংবা কখনো কখনো অসচেতনতার কারণেও করি, আবার কখনো কখনো আমাদের মধ্যে দ্বিধা তৈরি হয়, সেই দ্বিধা থেকেও করি। এই দ্বিধা তৈরি হওয়ারও কিন্তু যথেষ্ট কারণ আমাদের রয়েছে, কারণ আমরা এই দ্বিধার কথা যখন বলবো তখনই আমাদের চোখের সামনে কিন্তু ভেসে ওঠে আমাদের বর্ণমালা। কেন? কারণ আমরা দেখেছি আমাদের 50টি বর্ণ নিয়ে বর্ণমালা তৈরি, সেখানে 11টি স্বরবর্ণ এবং 39টি ব্যঞ্জনবর্ণ। এই যে স্বরবর্ণগুলো রয়েছে এই স্বরবর্ণগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে একই উচ্চারণের দুটি চিহ্ন রয়েছে, একটি হর্ষ ই, একটি দীর্ঘ ই। উচ্চারণ কিন্তু ই ধ্বনি, কিন্তু চিহ্ন হচ্ছে দুটি, অর্থাৎ বর্ণ হচ্ছে দুটি। একইভাবে রহস্য উ, দীর্ঘ উ, দুটি চিহ্ন কিন্তু ধ্বনি কিন্তু উ। এই যে ইকার সংক্রান্ত, ই ধ্বনি সংক্রান্ত কিংবা উ ধ্বনি সংক্রান্ত আমাদের বাংলায় ভুলটা হয়ে থাকে, বিশেষ করে বানানের ক্ষেত্রে। অর্থাৎ আমরা ই ধ্বনি ব্যবহার করছি, উ ধ্বনি ব্যবহার করছি, কিন্তু কোথায় হর্ষ ই কিংবা কোথায় দীর্ঘ ই, কোথায় হর্ষ উ কিংবা দীর্ঘ উ হবে সেটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা তৈরি হয়। আচ্ছা, এছাড়া আমাদের রয়েছে ব্যঞ্জন বর্ণে 3টি স্বর রয়েছে, 2টি জ রয়েছে, 2টি ন ধ্বনি রয়েছে, উ এবং অনুস্বর রয়েছে। এই যে একাধিক ধ্বনি প্রায় কাছাকাছি উচ্চারণের, এই ধ্বনিগুলোর কারণে আমাদের যে মনের মধ্যে একটা জটিলতা তৈরি হয়। এছাড়া আরও অনেক কারণ আছে, প্রকৃতির ব্যাপার, প্রত্যয়ের ব্যাপার আছে, বচন সংক্রান্ত, লিঙ্গ সংক্রান্ত অনেকগুলো শব্দ আছে। এই যে আবার যুক্তাক্ষর আছে প্রচুর পরিমাণে আমাদের বাংলা ভাষার শব্দে। এই যে বিষয়গুলো আছে যার ফলে কিন্তু আমরা অনেক সময় না জেনেই ভুলটা করি কিংবা অনেক সময় দ্বিধার কারণেই ভুলটা করি। তো আমি আর ওদিকে না গিয়ে সরাসরি মূল পয়েন্টে আসি, যে শব্দ ব্যবহার করতে গিয়ে আমরা কি করি, ভুল প্রয়োগ করি। কখন কখন ভুল প্রয়োগ করি বা
কোন কোন ক্ষেত্রে করি? প্রথমত ভুলটা হয় আমাদের বিশেষ করে বানানের ক্ষেত্রে, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম। ই ধ্বনি সংক্রান্ত, উ ধ্বনি সংক্রান্ত, স্বধ্বনি কিংবা হচ্ছে ন ধ্বনি, জ ধ্বনি, অনুস্বার বা উ ধ্বনি সংক্রান্ত এই যে ভুলগুলো আমরা কিন্তু করে থাকি। বানানে অশুদ্ধি, কোথায় ই রহস্য ই দিব, কোথায় দীর্ঘ ই দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে বাক্যে পদের অপপ্রয়োগ। এবং 2 নম্বরে বাক্যে পদের অপপ্রয়োগটা হচ্ছে এরকম যে আমরা পদ বলতেই আমরা বুঝি যে শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে একটি মনের ভাব প্রকাশ করছে, তখনই সেটা হচ্ছে পদ। যদি শব্দের সাথে বিভক্তি না যুক্ত হয় তখন সেটাকে পদ বলা যাবে না। তো এই পদের শ্রেণীবিভাগ আমরা আগে পড়েছিলাম যে পাঁচ প্রকার পদ রয়েছে আমাদের ব্যাকরণে। সেটি হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ছিল। কিন্তু এই পদকে আবার নতুন করে বাংলা ভাষা শ্রেণী শব্দ শ্রেণীতে নিয়ে আসা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের 8 ধরনের শব্দ শ্রেণী পাই আমরা: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, যোজক, ক্রিয়া বিশেষণ ইত্যাদি ইত্যাদি। এছাড়াও এই যে পদ, এই পদটা মূলত আলোচিত হয় ব্যাকরণের রূপতত্ত্বে। আর বানান সংক্রান্ত যে বিষয়টা আমরা বলেছিলাম সেটি আলোচিত হয় সাধারণত ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় বানান সংক্রান্ত ভুল নিয়ে। মানে ধ্বনিতত্ত্ব সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা থাকে তাহলে বানান সংক্রান্ত ভুলটা আমরা অনেকটাই কী করতে পারবো, কাটিয়ে উঠতে পারবো। আবার যদি আমরা হচ্ছে যে পদ সংক্রান্ত অর্থাৎ রূপতত্ত্ব সম্পর্কে যদি আমাদের একটা ধারণা থাকে, যেমন সন্ধি, সমাস, উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, দ্বিরুক্ত শব্দ, তারপরে হচ্ছে যে কী কী উপায়ে আমাদের শব্দ গঠিত হয়, এই বিষয়গুলো, কারক, বিভক্তি, এই জিনিসগুলোর প্রতি যদি আমাদের একটু ধারণা থাকে তাহলে আমরা বাক্যে যে পদের ব্যবহার সেই সম্পর্কে আমরা কি করতে পারবো, একটি পদের ব্যবহার রয়েছে সেই ভুল আমরা এড়িয়ে যেতে পারবো। সেটা কি, যে আমরা বিশেষত যে ভুলটা প্রধানত করি সেটা হচ্ছে বিশেষ্য এবং বিশেষণ সংক্রান্ত। অর্থাৎ একই শব্দ, একটা শব্দ, এটা কি বিশেষ্য হবে না বিশেষণ হবে? উৎকর্ষ, সারল্য, হ্যাঁ, যেমন সরল থেকে সারল্য, হ্যাঁ, এই যে একটা শব্দ, তাহলে বিশেষ্য হবে না বিশেষণ হবে, বা কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, এই নিয়ে। যেমন সুন্দর, সৌন্দর্য, আমরা কি সুন্দর ব্যবহার করব না সৌন্দর্য ব্যবহার করব? দুটার মানে সূক্ষ্মভাবে বিচার করলে আমরা কিন্তু সেটা কি করতে পারি না, ভুলটাকে এড়িয়ে যেতে পারি না। সাধারণত আমরা এই ধরনের ভুলগুলো করে থাকি, মানে বিশেষ্য পদ কোনটা আর বিশেষণ পদ কোনটা সেটা আমরা সঠিকভাবে না জানার কারণে বাক্যে পদের যে ভুল, পদ সংক্রান্ত যে ভুলটা সেটা হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ রয়েছে যেখানে দীর্ঘ পদও থাকে, অর্থাৎ যেমন আমরা যদি বলি চাল, ডাল, নুন, এরকম যদি বলি, তেল, নুন, চিনি, এরকম যদি শব্দ বলি, তো এই যে সমাসবদ্ধ পদগুলো 3টা 4টা পদ মিলে একটা সমাসবদ্ধ পদ হচ্ছে। অনেক সময় আমরা এটাকে ভেঙে লেখার চেষ্টা করি, আবার কখনো আমরা এটাকে দীর্ঘ পদ হলে যদি একই অর্থ প্রকাশ করে তখন তার মাঝখানে আমরা হাইপেন ব্যবহার করি। এই যে হাইপেন ব্যবহার করাটা, তাতে পদটাকে একটা পদে নিয়ে আসা হয়। এই যে আলাদা আলাদা করে লেখা কিংবা ফাঁক ফাঁক করে লেখা কিংবা একসাথে লেখা, কখন একসাথে লিখবো কখন আলাদা আলাদা লিখবো পদগুলোকে, এই ধারণাটা যদি না থাকে তাহলে আমাদের কি হতে পারে, বাক্যে পদের ব্যবহারটা ভুল হতে পারে। আচ্ছা, এছাড়া রয়েছে যেমন আমরা আগে বলেছি যে বচন, তারপরে লিঙ্গ, কারক, বিভক্তি, এই সংক্রান্ত ভুলগুলো হতে পারে শব্দ যেগুলো রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে বাক্যে পদের পদসংস্থান, অর্থাৎ সঠিক বিন্যাস। বাক্যে আমরা যে পদগুলো ব্যবহার করব, এলোমেলোভাবে যদি আমরা পদগুলো ব্যবহার করি তাহলে সেই বাক্যটি কী করবে না, সঠিকভাবে মনের ভাব প্রকাশ করবে না। তো সেই জন্য আমাদেরকে কিন্তু কি করতে হবে, বাক্যে কোন পদের পর কোন পদ বসবে সেই সম্পর্কে, অর্থাৎ পদ সংস্থাপন রীতি,
এটা ব্যাকরণে একটু আলোচনা করা হয় বাক্যতত্ত্বে, যে পদ সংস্থাপন রীতি এই সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, অর্থাৎ কোন পদের পর কোন পদ বসবে, যেটা ইংলিশে বলা হয় যে স্ট্রাকচার, অর্থাৎ গঠন প্রক্রিয়া, সেন্টেন্সের যে স্ট্রাকচার বলা হয় টেন্স বা অনুযায়ী, বাংলায় কিন্তু কি রয়েছে, পদ সংস্থাপন রীতি রয়েছে। এই পদ সংস্থাপন রীতি সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে, তাহলে আমাদের পদের বিন্যাসজনিত যে ভুলগুলো সেগুলো হবে। এই পদ সংস্থাপন রীতি আমরা যদি জানি, তাহলে আমরা এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারব। তাহলে আমরা দেখলাম কি কি বানান সংক্রান্ত ভুল, বাক্যে পদের অপপ্রয়োগ, তারপরে হচ্ছে পদবিন্যাসজনিত ত্রুটি, এরপর রয়েছে সাধু ও চলিত ভাষার মিশ্রণ, যেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, গুরুচণ্ডালী দোষ বলে থাকি। ঠিক আছে, তাহলে অর্থাৎ একই বাক্যে আমরা কি করতে পারবো না, সাধু ভাষা এবং চলিত ভাষা ব্যবহার করতে পারবো না। যদি আমরা সাধু ভাষায় লিখি তাহলে সাধু ভাষায় ব্যবহার করব, যদি চলিত ভাষা লিখি তাহলে চলিত ভাষায় ব্যবহার করব। এখন আমি যদি একটু বোর্ডে লিখি যে আমরা আসলে ভুল করি কখন, ভুল করি যে সকল ক্ষেত্রে, সেটা হচ্ছে 4 ধরনের। 1, বানান, শব্দের বানানে, অশুদ্ধি। 2 হচ্ছে বাক্যে পদের অপপ্রয়োগ। 3, বাক্যে পদবিন্যাসের ত্রুটি। 4, সাধু ও চলিত মিশ্রণ। তাহলে আমরা কি দেখলাম, শব্দের বানানের অশুদ্ধি, পদের অপপ্রয়োগ, পদবিন্যাসের ত্রুটি, সাধু ও চলিত রীতির মিশ্রণ সংক্রান্ত ত্রুটি। এই যে ত্রুটিগুলো রয়েছে, এগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, এই অপপ্রয়োগটাকে এড়িয়ে আমরা শুদ্ধ প্রয়োগ করতে পারবো। অর্থাৎ আমরা যখন একটি বাক্য লিখব, তখন একটি সঠিক এবং শুদ্ধ বাক্য লিখতে পারবো, ঠিক এবং শুদ্ধ বাক্য আমরা লিখতে পারবো। তো বানানের অশুদ্ধি কি কি কারণে হয়, আমরা যদি একটু ব্যাখ্যা করি। আমি আগে একটু হালকা করে এসেছিলাম, আমি যদি এখন একটু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাই যে বানানের অশুদ্ধি আমরা কখন করি। বানানের অশুদ্ধি আমরা করি যে, যেমন আমরা যদি লিখি কুল এবং কুল, এই যে এখন এই কুল মানে হচ্ছে কি, বংশ, বা আমরা যে বলি ফল, সেই রকম ফল, আর এই কুল মানে হচ্ছে তীর, নদীর তীর। ঠিক আছে, তো আমরা যখন ব্যবহার করি বানানের ক্ষেত্রে উ ধ্বনি সংক্রান্ত, ই ধ্বনি সংক্রান্ত, বা স্বধ্বনি সংক্রান্ত, জ ধ্বনি সংক্রান্ত, ন ধ্বনি সংক্রান্ত, এই ভুলগুলো আমাদের বানানে হয়। আর বানানের ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি হয়, সেটি হচ্ছে যে কখনো কখনো আমরা দেখি রস্বইকার একটা শব্দ যদি আমরা দেখি, যেমন প্রাণী লিখছি, কিন্তু যখন আমরা দেখছি আরেকটি শব্দ প্রাণী জগৎ, তখন আমাদের কি হয়ে যাচ্ছে, এই রস্বইকার দীর্ঘইকারটা এখানে রস্বইকার হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এই কেন হচ্ছে, এই উত্তরটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা এই ভুলটা আর করব না। ঠিক আছে, এরপর আমরা যদি আরেকটা শব্দ দেখি সহযোগী, কিন্তু যখন আমরা দেখি সহযোগী তা,
তখন আমাদের এই দীর্ঘ ইকারটা কি হয়ে গেল, হ্রস্ব ইকার হয়ে গেল। এটা কেন হলো? এটা এই কেনর উত্তরটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা বানানের ভুলগুলো কি করতে পারবো, এড়িয়ে চলতে পারবো। এরপর তো আমরা পদের অপপ্রয়োগ কিংবা বিন্যাসজনিত ত্রুটি, পদের যে বিন্যাস হয়েছে সেই ত্রুটি, এবং হচ্ছে যে আমাদের সাধু ও চলিত রীতির যে মিশ্রণ সে সংক্রান্ত আমরা কি করলাম, একটু আলোচনা করলাম। যেহেতু এরপর আরেকটু বিষয় আছে যে আর কোন কোন ক্ষেত্রে আমরা ভুল করি, যে প্রত্যয়। আমাদের বাংলা ভাষায় প্রচুর পরিমাণে প্রত্যয় সাধিত শব্দ রয়েছে। এই প্রত্যয় সাধিত শব্দগুলো যখন আমরা ব্যবহার করি তখন প্রত্যয় সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আমরা বুঝতে পারি না যে এই শব্দটার সঠিক বানানটা কি হবে। তো এই জন্য প্রত্যয় ঘটিত শব্দগুলোর ক্ষেত্রে যখন প্রত্যয় সম্পর্কে আমাদের ধারণা থাকবে তাহলে আমরা প্রত্যয় সম্পর্কে যে প্রত্যয়জনিত ভুলগুলোকে কী করতে পারবো, সংশোধন করে লিখতে পারবো। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই প্রত্যয় সংক্রান্ত, কিছু শব্দ আছে আমাদের দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে কিছু শব্দ হয়, যেমন বিরোহী। ঠিক আছে, এই বিরোহী শব্দটা হচ্ছে পুরুষবাচক। বিরোহী শব্দটা কি বাচক? পুরুষবাচক। এরপর দেখো যখন আমরা এটাকে স্ত্রীবাচক শব্দ নিয়ে যাব, অর্থাৎ যদি আমরা লিঙ্গান্তর করতে চাই বিরোহী বিরোহিনী, তাহলে কি হবে? বিরোহিনী। খেয়াল করো এখানে যখন আমি বিরোহিনী লিখছি তখন এই দীর্ঘ ইকারটা কিন্তু হ্রস্ব ইকার হয়ে গেছে, এবং এর শেষে আমরা কি লিখেছি? দীর্ঘ ইকার, অর্থাৎ দন্তন্য দীর্ঘ ই লিখেছি। এটা কেন হলো? পুরুষবাচক শব্দে যদি দীর্ঘ ই থাকে তাহলে স্ত্রীবাচক শব্দে এসে সেটা কি করে? ইনি প্রত্যয় গ্রহণ করে। কি প্রত্যয় গ্রহণ করে? ইনি প্রত্যয় গ্রহণ করে। এইভাবে অপরাধী, অপরাধিনী। ঠিক আছে, তো এই যে আমরা দেখলাম প্রত্যয় সাধিত কিছু শব্দ আছে যেগুলো কিন্তু স্ত্রীবাচক করতে গেলে, মানে লিঙ্গ করতে গেলে সেটা কি হয়ে যাচ্ছে, বানানে জটিলতা তৈরি করছে। যদি না জানি তাহলে আমরা হয়তো এরকম লিখতে পারতাম বিরোহিনী, বা দীর্ঘ ইকার না দিয়ে আমরা হ্রস্ব ইকার না দিয়ে দিতে পারতাম। ঠিক আছে, তো আমরা যদি এই সূত্রটা জানি বা এই নিয়মটা জানি তাহলে আমরা কিন্তু এই ভুলটা আর করব না। অর্থাৎ দীর্ঘ ই প্রত্যয় সাধিত শব্দ যদি পুরুষবাচক হয় এবং সেটাকে যদি স্ত্রীবাচক করতে হয় তখন সেখানে ইনি প্রত্যয় গ্রহণ করে, এবং আগের ইনি প্রত্যয় গ্রহণ করলে স্বাভাবিকভাবেই দীর্ঘ ইটা কী হয়ে যায়? হ্রস্ব ই হয়ে যায়, এবং পরবর্তীতে দন্তন্বয় দীর্ঘিকা ব্যবহৃত হয়। আমরা এরকম অনেক শব্দ আছে যেগুলো যদি নিয়মগুলো জানা থাকে আমরা বানানের ভুলগুলো কী করতে পারবো? এড়িয়ে চলতে পারবো। শব্দে আমাদের যে ভুলগুলো হয় সেগুলো আমরা এড়িয়ে চলতে পারবো। এছাড়া আমরা বলেছিলাম যে বাংলা বর্ণমালায় কি রয়েছে? অনুস্বার এবং উম সংক্রান্ত, অনুস্বার এবং উম রয়েছে, এবং কোথায় অনুস্বার হবে কোথায় উম হবে এই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা কিন্তু কী করবো? প্রচুর পরিমাণে ভুল করবো। যেমন আমি যদি বলি একটা শব্দ রং, এই রং শব্দটা আমি যখন লিখছি তখন আমি অনুস্বার ব্যবহার করছি। যখন এই রঙিন লিখছি তখন আমি কি দিচ্ছি? দন্তন্য দিচ্ছি। তাহলে এটা কেন হলো? আমি তো রঙিন এরকম করে লিখতে পারতাম, তাই না? এরকম করে লিখতে পারতাম, কিন্তু এটা কেন লিখলাম না? এটা লিখলে কেন ভুল হবে? কারণ নিয়ম অনুযায়ী বিভক্তিহীন যদি শব্দ হয় বা শব্দ বিভক্তি না আসে কোনো শব্দের পরে তাহলে সেই শব্দটা কি শেষে কি থাকবে? অনুস্বার থাকবে। এবং এরপরে যদি কোনো বিভক্তি যুক্ত হয়, মানে শব্দ বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তখন সেখানে কি ব্যবহার করতে হবে? উম ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি আবার বলি গাং, হ্যাঁ, গাং মানে হচ্ছে যেমন আমরা বলি নদী বা ছোটো খালের মধ্যে, না? গাং নদীকে সাধারণত বোঝায় বা কাছাকাছি। আর যখন আমরা লিখব গাঙ্গের ধারে তখন কিন্তু আমরা উম লিখব। তেমনিভাবে ঢং, হ্যাঁ, তারপর ঢঙের যদি আমরা বলি
হ্যাঁ, এরকম যদি আমরা বলি তাহলে আমাদের কি হবে, অনুসারটা ও হবে। তো এই নিয়মটা তো আর এইখানে আমরা আলোচনা করব না, এই নিয়মটা আমরা শিখে আসবো কোথায়, বাংলা বানানের নিয়ম থেকে। তো আমরা যদি সেখানে বাংলা বানানের নিয়মটা ভালো করে জেনে আসি, তাহলে আমি এসে কিন্তু বাক্যে এই ভুলটা আর করবো না। এছাড়া আমরা যদি উচ্চারণের নিয়মটা শিখি, তাহলে আমরা অনেক সময় আমাদের যেহেতু আঞ্চলিক ভাষা রয়েছে এবং উচ্চারণে আমাদের প্রচুর বৈচিত্র্য রয়েছে, সেই ক্ষেত্রে উচ্চারণের নিয়মগুলো যদি আমরা শিখি, তাহলে উচ্চারণের কারণেও কিন্তু কি করে, বর্ণের প্রভাবের কারণে শব্দের বানান ভুল হয়। কোথাও দন্তস্বকে ছ উচ্চারণ করে, ছকে দন্তস্ব উচ্চারণ করে। ঠিক আছে, এই যে বা উচ্চারণের ভুল, এই উচ্চারণের নিয়ম যদি আমরা শিখে আসি, কখনো অ ও এর মতো হয়, কখনো ও এর মতো হয়। ঠিক আছে, যেমন আমরা অধ্যক্ষ আমরা যখন বলছি, তখন আমরা কিন্তু যদি উচ্চারণটা সঠিক করি তাহলে ও দিয়ে লিখতে হয়, যদি করি সঠিকভাবে করতে পারি। কিন্তু মূলত এটা আমরা লিখি কি দিয়ে, অ দিয়ে। আমরা কি দিয়ে লিখি, অ দিয়ে। অধ্যক্ষ আমরা অ দিয়ে লিখি, কিন্তু উচ্চারণ করার সময় আমরা কিন্তু বলি অধ্যক্ষ। এখন কেন আমরা অধ্যক্ষ বলছি আর লেখার সময় অ দিচ্ছি, এগুলো যদি আমাদেরকে শিখে আসার থাকে, সুযোগ শিখে আসা হয়, তাহলে আমরা কিন্তু এই ভুলটা আর করব না। অনেক শব্দ আছে যেগুলো আমরা উচ্চারণের কারণে কি করে থাকি, ভুল করে থাকি। আচ্ছা, তাহলে এটা গেল একটা বিষয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখন অবশ্য এই ধরনের সম্ভাষণ সূচক বা সম্বোধন সূচক পদগুলো ব্যবহার হয় না। এখন ওরকম করে আর লেখালেখির কাজও কমে আসছে দিন দিন, অনলাইন বা ডিজিটাল পদ্ধতি হওয়ার কারণে। কিন্তু আগের যে লেখাগুলো রয়েছে, প্রাক আধুনিক যুগের লেখা কিংবা মধ্যযুগের পরবর্তী অংশের যে চিঠিপত্র কিংবা দাওয়াত কিংবা যে কোনো সম্ভাষণ সূচক শব্দে কিছু সংস্কৃত শব্দ ব্যবহার করা হতো, কল্যাণী সু, কল্যাণ বরে সু, হ্যাঁ, কল্যাণিয়া সু, হ্যাঁ, এরকম। তারপরে হচ্ছে যেমন সুরিত বরে সু, কিছু শ্রদ্ধা ভাজনী সু, এরকম কিছু শব্দ আমরা যেমন শ্রদ্ধেয় বলি, সেটাকে একটু বিশেষ করে সাধু ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হতো, শ্রদ্ধা বা ভাজনী সু, এরকম কিছু কঠিন শব্দ ছিল আগে ব্যবহার করা হতো, বা সংস্কৃত ভাষা এখনও আছে, যেগুলো বাংলা ভাষায় এসছে, গ্রহণ করেছে, সেখানেও কিন্তু এই শব্দগুলো রয়েছে। এই শব্দগুলোর মধ্যে একটু পার্থক্য আছে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এবং স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। এখন যেমন আমরা জনাব বলি সম্মানার্থে, সে পুরুষ কিংবা নারী বিবেচনা না করে স্যার বলে থাকি। যদি কোনো প্রশাসনিক দায়িত্বে কেউ কর্মরত হন কিংবা কোনো উচ্চ পদস্থ ব্যক্তি হন, ওনাকে, তিনি মহিলা হলেও কিন্তু স্যার বলা হয় ইংলিশে, কিংবা জনাব বলা হয়, জনাবা কিন্তু আমরা এখন আর বলি না। এখানে লিঙ্গের কোনো ব্যবহার এখানে এখন আর হয় না। আগে হতো এটা, পুরুষবাচক মানে যে শ্রদ্ধা সম্ভাষণ সূচক শব্দ কিংবা স্ত্রীবাচক সম্ভাষণ সূচক শব্দের মধ্যে একটু পার্থক্য ছিল। কীরকম পার্থক্য ছিল, যদি পুরুষবাচক হতো তখন লেখা হতো কল্যাণ বরে সু, ঠিক আছে। আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে লেখা হতো, লিখিনি, কল্যাণিয়া সু। এই যে আমরা লিখলাম কল্যাণ বরেশু এবং কল্যাণিয়াসু, এটা হচ্ছে পুরুষবাচক আর এটা হচ্ছে স্ত্রীবাচক। তাহলে বিষয়টা কি হলো, যদি পুরুষবাচক শব্দ হয় এবং পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এ বিভক্তি যুক্ত হয়, এ যুক্ত হয়, আর স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে কি যুক্ত হয়, আ, এই যে আ যুক্ত হয়। আয়ের পরে কি বসে, আয়ের পরে বসে দন্ত স্বরস্বকার, এর পরে বসে মূর্ধন্য স্বরস্বকার। তো আমরা যদি এখানে এসে মূর্ধন্য স দিই কিংবা এখানে দন্ত স দিই, তাহলে কিন্তু সেটা কি হবে না, ঠিক হবে না। ঠিক আছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি, সেটি হচ্ছে যে বাংলা ভাষায় প্রচুর পরিমাণে যুক্তাক্ষর রয়েছে। আমরা একটি জায়গায়
একটা সোর্স থেকে 284টির মতো যুক্তাক্ষর পেয়েছি। মানে বাংলা বর্ণমালার মতো এত বৈচিত্র্যপূর্ণ বর্ণমালা পৃথিবীর আর কোনো ভাষাতে নেই, যেখানে 50টি বর্ণ রয়েছে, তারপরে কার চিহ্ন রয়েছে, তাদের সংক্ষিপ্ত রূপ রয়েছে, ফলা চিহ্ন রয়েছে, তারপর আবার কি রয়েছে, যুক্ত বর্ণ রয়েছে, প্রায় 284টির মতো যুক্ত বর্ণ রয়েছে। এই যুক্ত বর্ণগুলো কিন্তু আমাদের কি করে, অনেক জটিলতা তৈরি করে। আবার দেখা যায় একই উচ্চারণের একাধিক যুক্ত বর্ণ। এটা কীরকম আমি যদি একটু দেখাই, যে আমরা দেখি এই যে ত একটা যুক্ত বর্ণ, আমরা কিন্তু এই শব্দটা এই বর্ণটা ব্যবহার করি। আবার আমরা এরকম তয় তয় আমরা ব্যবহার করি। আবার দেখা যায় যে আমরা ত ত এরকম ব্যবহার করছি। আবার দেখা যায় আমরা তয়ের নিচে এই ম আমরা ব্যবহার করছি, ঠিক আছে। আবার আমরা যদি দেখি হ এরকম করে ব্যবহার করছি, এই চিহ্নটাও আমরা ব্যবহার করছি। তাহলে এই যে আমাদের আরও অনেক আছে, আমি এখানে জাস্ট কয়েকটা যুক্ত বর্ণ দিলাম। সেটা হচ্ছে যে কেন দিলাম, যদি আমরা এটা লিখি যে কখন আমরা কোন তটা ব্যবহার করবো, এবং এই যে যুক্ত বর্ণগুলো লিখেছি এই যুক্ত বর্ণগুলো কোন যুক্ত বর্ণটা কি কি বর্ণ দিয়ে তৈরি হয়েছে। যেমন এটা তৈরি হয়েছে তয় বয় দিয়ে, এটা তৈরি হয়েছে তয় তয় দিয়ে, এটা তৈরি হয়েছে তয় যোগ ব দিয়ে, এটা তৈরি হয়েছে তয় যোগ ন দিয়ে। এইভাবে যেমন এটা তৈরি হয়েছে হয়ের সাথে দন্তন্য, এটা তৈরি হয়েছে হয়ের সাথে মূর্ধন্য দিয়ে। এইগুলো যদি আমাদের জানা না থাকে, এবং কোথায় আমরা এই যে মূর্ধন্য চিহ্ন ব্যবহার করব, কোথায় আমরা দন্তন্য ব্যবহার করব, কিংবা কোথায় তয় নিচে ব ব্যবহার করব, কোথায় তয় তয় ব্যবহার করব, কোথায় তয় তয় ব কিংবা তয় তয় ম ব্যবহার করব, এবং যুক্ত বর্ণগুলো কী কী বর্ণের সমন্বয়ে গঠিত, এই বিষয়টা যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কিন্তু কী করতে পারি, বানানে ভুল করতে পারি। যেমন আমরা যদি বলি, যেমন স্বর একটা হলো যে সত্য, ঠিক আছে। আমরা যদি বলি যে সত্য, আমরা লিখলাম একটা শব্দ। এখন এটা কি হতে পারে, আমাদের ঠিক উচ্চারণই কিন্তু ঠিক আছে, এটার উচ্চারণও তয় তয়, এটার উচ্চারণও তয় 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 যোগ ত, এটার উচ্চারণও কিন্তু কি আমরা করি, তয় যোগ ত, দুইটাই ত। কিন্তু এই যে আমি তয়ের নিচে ব দিলাম, ব ফলা দিলাম, আমার মনে হচ্ছে এটা লিখলে হবে, কিন্তু আসলে এটা সঠিক না। এই তটা দিলে হবে না, আমাদের এই সত্য বানানে আমাদের কি লিখতে হবে, নিজস্ব। এই যে সত্য, এটা তয়ের নিচে আমাদের কি থাকতে হবে, ব থাকতে হবে, ঠিক আছে। তয় তয়ের নিচে ব। এখন এটা কেন হলো, এই যুক্ত বর্ণটা সম্পর্কে আমাদের কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। এরপর আমরা যদি আমরা লিখি যেমন আত্ম, আমরা এখানে লিখলাম সরায়া তয় আত্ম, ঠিক আছে, বা আত্মীয়। এই যে আমরা লিখলাম, যেমন আত্মীয় যদি আমি ম না দিয়ে ব দিই, তাহলে উচ্চারণে কিন্তু আমাদের কি থাকছে, ঠিকই থাকছে। প্রবলেমটা হয়ে যাচ্ছে বানানে। তো এই যে যুক্ত বর্ণগুলো রয়েছে, যেমন চিহ্ন আমরা দেখছি, চিহ্ন অনলি যখন লিখছি তখন কিন্তু আমরা দন্তন্য যুক্ত হ ব্যবহার করছি, কিন্তু আমরা যখন অপরাহ্ন লিখছি তখন আমরা কি লিখছি, মূর্ধন্য যুক্ত হ লিখছি। তো কখন আমরা এই বর্ণগুলো লিখবো, যেমন আমরা আরো লিখি কয় কয়, তারপর আবার লিখি কয় ব, এরকম কিন্তু আমরা কি করি, অনেক যুক্ত বর্ণ লিখি। আরেকটা বিশেষ যুক্ত কয়ের ক্ষীয়, আমরা ক্ষীয় লিখি। এখানে ক্ষীয়টা আমরা ব্যবহার করব, কিন্তু এখানে কোন কোন বর্ণটা আছে সেটা আমরা কিন্তু যদি না জানি তাহলে আমরা দেখা যাবে যে ক্ষীয়র ব্যবহারটা করতে পারছি না, কারণ ক্ষীয়র ব্যবহারটা অনেক সময় ক্ষয়ের মতোই, মানে শুনতে ক্ষয়ের মতোই শোনা যায়। তো সেই জন্য আমাদের যুক্ত বর্ণ সম্পর্কেও কী থাকতে হবে, একটা সঠিক ধারণা থাকতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, বাংলা যে ভাষায় আমরা ব্যবহার করি, শব্দ ব্যবহার করি কিংবা বাক্য ব্যবহার করি, এর অপপ্রয়োগগুলোকে আমরা সরিয়ে দিয়ে শুদ্ধ প্রয়োগগুলো করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করলাম সেটি হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এই যে বিষয়টি আমি আলোচনা করলাম, এখন যদি আমি একদম খুব সংক্ষেপে বিষয়টাকে নিয়ে আসি তোমাদের সামনে একদম সামারি করে, তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম যে আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ শিখতে হলে, অর্থাৎ অপপ্রয়োগকে বাদ দিয়ে শুদ্ধ প্রয়োগ শিখতে হলে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকরণের এর আগের
যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে আমাদের, অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেই সম্পর্কে আমাদের কী থাকতে হবে, একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। সেখানে থাকবে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, সেখানে থাকবে হচ্ছে যে রূপতত্ত্ব থেকে তোমাদের জন্য দেওয়া আছে উপসর্গ, সমাস, প্রকৃতি প্রত্যয়, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। তারপরে বাক্য তথ্যে যে বিষয়গুলো আলোচনা হয়, যেমন বাক্যের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে বাক্যের পদসংস্থাপন রীতি, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা থাকে তাহলে আমরা এসে এখানে কী করতে পারবো, এই যে ভুলগুলো আমরা করছি এই ভুলগুলোকে আমরা এড়িয়ে যেতে পারবো। তো আমরা পেলাম কি যে আমরা কোথায় কোথায় ভুল করি, শব্দ লিখতে গেলে কিংবা বাংলা বাক্য ব্যবহার করতে গেলে প্রথমত ভুল করি বাংলা বানানের ক্ষেত্রে, বানানকে আমরা অশুদ্ধভাবে লিখি। দ্বিতীয়ত আমরা কি করি, পদ অর্থাৎ বাক্য যখন আমরা ব্যবহার করি তখন সেটি পদের সমন্বয়ে গঠিত হয়। এখন কোন পদ দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করার জন্যই যে পদটা বলছি সেই পদটা কি ঠিক বলছি কি না এই সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা থাকে তাহলে আমরা এই যে বাক্যের পদের যে ভুলটা, পদ সংক্রান্ত ভুলটাকে আমরা কি করতে পারবো, এড়াতে পারবো। তারপরে হচ্ছে যে বাক্যে পদের ব্যবহার, বাক্যে পদের বিন্যাস, আমরা তো একটু আগে বললাম যেটা সেটা হচ্ছে বাক্যে পদের ব্যবহার, অর্থাৎ পদের ব্যবহারটা যদি সঠিক না হয় তাহলে সেটা কি হয়ে যাবে, অপপ্রয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম বাক্যে পদের ব্যবহার। এখন হচ্ছে বাক্যে পদের বিন্যাস, তারপরে হচ্ছে সাধু ও চলিত রীতির মিশ্রণ, যেটা গুরু চণ্ডালী দোষ বলে গৃহীত, অর্থাৎ একই সেন্টেন্সে সাধু ভাষা এবং চলিত ভাষা ব্যবহার করা যাবে না। এরপরে আমরা দেখলাম যে কিছু ভুল হয়ে থাকে আমাদের প্রকৃতি প্রত্যয় সংক্রান্ত, প্রত্যয়ের ব্যবহার না জানা থাকলে আমরা ভুলগুলো করে থাকি। তারপরে আমরা ভুলটা করে থাকি হচ্ছে যে অনুস্বর এবং উম সম্পর্কে, কোথায় অনুস্বর হবে কোথায় উম হবে এই সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা ভুলটা করি। তারপরে হচ্ছে যে কিছু শব্দ আছে সম্ভাষণ সূচক শব্দ, সেটা পুরুষবাচকের ক্ষেত্রে এক ধরনের হয়ে থাকে, আবার স্ত্রীবাচকের ক্ষেত্রে এক ধরনের হয়ে থাকে। এরপরে আছে যে যুক্ত বর্ণ সংক্রান্ত কিছু ভুল, অর্থাৎ আমরা একই উচ্চারণের যুক্ত বর্ণনীগুলো পাই, কোন যুক্ত বর্ণে কোন কোন বর্ণ আছে সে সম্পর্কে আমাদের যদি ধারণা না থাকে তাহলে আমরা এই ভুলটা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে দ্বিরুক্ত শব্দের ব্যবহার, আমি সেটা বলা হয়নি যে দ্বিরুক্ত শব্দ অর্থাৎ দুইবার করে আমরা কি করি, ব্যবহার করি। কোনো শব্দ আমরা দুইবার ব্যবহার করে অর্থের পরিবর্তন কি করি, ঘটিয়ে থাকি। দ্বিরুক্ত শব্দের ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ একই শব্দ যেমন মিট মিট কিংবা টিপ টিপ কিংবা রাশি রাশি, ছোট ছোট বড় বড়, দিন দিন, তারপরে হচ্ছে যে যেখানে যেখানে সেখানে সেখানে, যা তা, এই যে আমরা কাছাকাছি দ্বিরুক্ত শব্দ আমরা ব্যবহার করি, এই দ্বিরুক্ত শব্দগুলোর ব্যবহার সম্পর্কে আমাদের কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ সম্পর্কে প্রাথমিক আলোচনা। এখন আমরা আর সূত্রগুলোতে যাব না। পরবর্তী ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে বানানের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করে থাকি সেটি কি কি ধরনের ভুল হতে পারে, এটি সম্পর্কে কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো নিয়ে প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমি আলোচনা করার চেষ্টা করব তোমাদের সাথে। বিশেষ করে দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলোতে আমি এই বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ একদম বিস্তারিত আলোচনার এক চেষ্টা করব। তো আজকে আমি আলোচনা করেছি একদম প্রাথমিক যে ধাপ সে ধাপ, এরপর বানানের অশুদ্ধি, পদের অপপ্রয়োগ, পদের বিন্যাসজনিত ত্রুটি, সাধু ও চলিত রীতির উদাহরণসহ পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে প্রার্থনা করো যাতে আমরা ক্যাম্পাসে গিয়ে ক্লাসরুমে গিয়ে ক্লাস করতে পারি, সেই মুখরিত পরিবেশে গিয়ে আমরা ক্লাস করতে পারি। সবাই সে পর্যন্ত সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ।